আজকের ক্লাসে আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আমরা ক্লজ সিরিজ নিয়ে আলোচনা করছি। অলরেডি আমরা নাউন ক্লজ এবং তার অ্যাপ্লিকেশন করে ফেলেছি। আজকে আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লজ, সেগুলো কিভাবে কাজ করে এবং তার ফাংশন। চলো শুরু করা যাক আজকের ক্লাস। ওয়েলকাম অল টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। লেটস গেট স্টার্টেড। আমরা সকলে জানি যে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের একটি ভাগ বা ধারা হলো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এবারে এই অ্যাডজেক্টিভ ক্লজ কেন? কারণ যে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে, ব্যাখ্যা করে, সেই ক্লজটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবারে এই অ্যাডজেক্টিভ ক্লজকে রিলেটিভ ক্লজ কেন বলা হয় সেটাও আমরা আজকের ভিডিওতেই জানবো। চলো আমরা একটা জয়েনিং দিয়ে এই ক্লাসটিকে শুরু করি। তো আমি এখানে দুটো বাক্য লিখেছি। আই নো দ্য বয়, হি হ্যাজ ওন দ্য প্রাইজ। আমি ছেলেটিকে চিনি, সে প্রাইজটি জিতেছে। এবারে এই বাক্যটিকে যদি আমরা নাউন ক্লজ দিয়ে জয়েনিং করি, যেটা আমরা প্রিভিয়াস ক্লাস আলোচনা করেছি, তাহলে এটা দাঁড়াবে এইরকম। আই নো হু হ্যাজ ওন দ্য প্রাইজ। কিভাবে হলো? না, তো এই যে দা বয় রয়েছে, এটা হলো একটা নাউন এবং এই নাউনটাকে রিপ্লেস করছে এই ক্লজটি, এবং এই ক্লজটি আমি পেয়েছি এই বাক্য থেকে। এবং এখানে হি আর দা বয় কমন আছে, তাই হি বাদ গিয়েছে এবং হি এর পরিবর্তে আমি একটি লিঙ্কার নিয়ে এসেছি, হু, দিয়ে আমি সেন্টেন্সটি তৈরি করেছি। আই নো হু হ্যাজ ওন দ্য প্রাইজ। আমি চিনি যে প্রাইজটি জিতেছে। কিন্তু এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েনিং করতে চাই, তাহলে হবে আমাদের এই বাক্যটি। প্রথমে দেখো, তারপর আমি বোঝাচ্ছি কিভাবে হচ্ছে। দেখো, আই নো দ্য বয় হু হ্যাজ ওন দ্য প্রাইজ। তাহলে এই বাক্যটির সঙ্গে এই বাক্যটির একটি পার্থক্য, সেটা হলো এখানে দা বয়টি রয়ে গেছে। এই যে নাউনটি, সেটি কিন্তু রয়ে গেছে এবং এই নাউনের পরে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজটিকে ব্যবহার করেছি, হু হ্যাজ ওন দ্য প্রাইজ। এবারে এই ক্লজটির কাজ কি? দেখো, ভালো করে লক্ষ্য করো। এই যে প্রিন্সিপাল ক্লজটি রয়েছে, আই নো দ্য বয়, প্রিন্সিপাল ক্লজ। এই ক্লজের তিনটি উপাদান, আই, সাবজেক্ট, নো, ফাইনাইট ভার্ব, দা বয় একটি উপাদান। এবারে এই উপাদান তিনটির মধ্যে এই ক্লজটি হু হ্যাজ ওন দ্য প্রাইজ কার সঙ্গে রিলেটেড? বলো, কার সঙ্গে রিলেটেড? তো উত্তর হলো শুধুমাত্র এই দা বয়ের সঙ্গে কিন্তু এই অংশটি রিলেটেড, বাকি কোনো অংশের সঙ্গে কিন্তু রিলেটেড নয়। এবং ভালো করে লক্ষ্য করো, এই ক্লজটির মধ্যে যা বক্তব্য আছে, সেই বক্তব্যটাও হচ্ছে এই দা বয় সংক্রান্ত। অর্থাৎ আমরা বলতেই পারি দা বয়কে মডিফাই করছে, দা বয়কে কোয়ালিফাই করছে বা ব্যাখ্যা করছে। বাংলা মানেটা দেখো, আই নো দ্য বয়, আমি ছেলেটিকে চিনি, হু হ্যাজ ওন দ্য প্রাইজ, যে প্রাইজ জিতেছে। তাহলে হু হ্যাজ ওন দ্য প্রাইজ কিন্তু এই দা বয়কেই মডিফাই করছে বা কোয়ালিফাই করছে। তাহলে এই দা বয়টি তো নাউন, আমরা সকলে জানি, এবং এই নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করছে বলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। এবং যেহেতু এটা একটা ক্লজ, এই যে সাবজেক্ট আছে, এখানে ফাইনাইট ভার্ব আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ। এবারে রিলেটিভ ক্লজ কেন? তার উত্তর আমি আগেই বলে দিয়েছি যে এই তিনটি উপাদানের মধ্যে দা বয় নাউনের সঙ্গে এই ক্লজটি সম্পর্কযুক্ত বা রিলেটেড, তাই এই ক্লজটিকে বলা হয় রিলেটিভ ক্লজ। তাই অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম হলো রিলেটিভ ক্লজ। তাহলে বোঝা গেল, নাউন ক্লজ নাউনকে রিপ্লেস করে, অ্যাডজেক্টিভ ক্লজ নাউনকে ব্যাখ্যা করে। তাহলে আমরা দেখতে পেলাম এখানে এই দা বয় নাউনটিকে এই ক্লজটি ব্যাখ্যা করলো, তাই এই ক্লজটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? এবারে এখানে একটি গ্রামাটিক্যাল টার্ম আছে, সেটা হলো এই যে নাউনটি দা বয়, এই নাউনটিকে বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে নাউন ক্লজের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট থাকবে না। দেখো, নাউন ক্লজের ক্ষেত্রে আই নো হু হ্যাজ ওন দ্য প্রাইজ, এখানে কিন্তু অ্যান্টিসিডেন্ট নাই। কিন্তু আই নো দ্য বয় হু হ্যাজ ওন দ্য প্রাইজ, এই হু হ্যাজ ওন দ্য প্রাইজ অ্যাডজেক্টিভ ক্লজের আগে কিন্তু অ্যান্টিসিডেন্ট আছে। অর্থাৎ আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ যে নাউন বা নাউন জাতীয় পদকে ব্যাখ্যা করছে, সেই নাউনের পরেই বসবে, ঠিক পরেই বসবে, এবং তখন সেই নাউন বা নাউন জাতীয় পদকে বলা হবে অ্যান্টিসিডেন্ট।
তাহলে এই বাক্যটায় আই নো দ্য বয় হু হ্যাজ ওন দ্য প্রাইজ, এই বাক্যটায় দ্য বয় হলো অ্যান্টিসিডেন্ট। এই দ্য বয় হলো অ্যান্টিসিডেন্ট এবং এই অ্যান্টিসিডেন্টটাকেই ব্যাখ্যা করছে অ্যাডজেক্টিভ ক্লজ। ক্লিয়ার? অ্যান্টিসিডেন্টকেই ব্যাখ্যা করে অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজের ঠিক আগেই বসে থাকে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট শব্দের অর্থই হলো পূর্ববর্তী পদ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের পূর্ববর্তী পদই হলো নাউন বা অ্যান্টিসিডেন্ট। এটা হচ্ছে ক্লিয়ার। এবারে আমরা চলে যাব পরবর্তী পর্যায়ে, সেটা হলো ফাংশন অফ রিলেটিভ ক্লজ। ফাংশনটা কি, কিভাবে কাজ করে? তো এখানে ফাংশন বলতে আমরা দেখব যে যখন আমরা কোনো ক্লজকে ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু একটা লিঙ্কার লাগে। লিঙ্কারটা কি জিনিস? LINKER। লিঙ্কার শব্দটি এসছে লিঙ্ক থেকে, LINK লিঙ্ক, লিঙ্ক থেকে এসছে লিঙ্কার। লিঙ্ক মানে হচ্ছে সম্পর্ক যুক্ত করা বা সম্পর্ক তৈরি করা, এটা হচ্ছে লিঙ্ক। তাহলে আমাদের এই প্রিন্সিপাল ক্লজের সঙ্গে এই সাবঅর্ডিনেট ক্লজের লিঙ্কার হচ্ছে এই হু, এই প্রিন্সিপাল ক্লজের সঙ্গেও এই সাবঅর্ডিনেট ক্লজের লিঙ্কার হচ্ছে এই হু। তাহলে এই যে হু, এই শব্দটা কিন্তু দুটো বাক্যের ক্ষেত্রেই লিঙ্কার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এই লিঙ্কার গুলোকে গ্রামাটিক্যালি অ্যাকচুয়ালি এরা চরিত্রগতভাবে বা বৈশিষ্ট্যগতভাবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই হু কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনও হয় যখন কোশ্চেনে ব্যবহৃত হয়। ইন্টারোগেটিভ বাক্যে বা কোশ্চেনের বাক্যে ব্যবহৃত হয় তখন এই হু হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু যখন কোনো ক্লজে লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয় তখন সেগুলো হবে রিলেটিভ প্রোনাউন। তো যাই হোক, এই লিঙ্কার গুলোর যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য অনুযায়ী আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ তিন রকম ভাবে কাজ করে। অর্থাৎ যখন কোনো লিঙ্কার সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, কোনো লিঙ্কার আবার অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, কোনো লিঙ্কার আবার পজেসিভ হিসেবে কাজ করতে পারে। তাহলে এই তিনটে কেসের ক্ষেত্রে কিন্তু আমরা এই রিলেটিভ ক্লজকে দেখতে পাবো। সাবজেক্ট হিসেবে মানে কি, লিঙ্কারটাই সাবজেক্ট হবে। অবজেক্ট হিসেবে মানে কি, লিঙ্কারটা অবজেক্ট হবে, মানে অবজেক্টিভ কেসে থাকবে। আর পজেসিভ অর্থাৎ পজেসিভ কেসে থাকবে। ঠিক আছে? তো আমরা পরবর্তী আলোচনায় যখন যাব তখন ব্যাপারটা আবার ক্লিয়ার করছি উদাহরণের সাহায্যে। এবারে দেখো আমরা লিঙ্কার গুলোকে ভাগ করে নিয়ে উদাহরণ দিয়ে আলোচনা করি। প্রাণীবাচক অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট কিন্তু প্রাণীয় হতে পারে, অপ্রাণীয় হতে পারে। তো প্রথমে আমরা প্রাণীবাচক অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে দেখবো সাবজেক্ট হিসেবে লিঙ্কার হবে হু। এখানে হু শব্দের অর্থ যে বা যারা। উদাহরণটা দেখো, দ্য ম্যান হু সাফার্ড ফ্রম ক্যান্সার হ্যাজ ডাইড। তাহলে এখানে হু সাফার্ড ফ্রম ক্যান্সার এইটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এই সাবঅর্ডিনেট ক্লজটা দ্য ম্যানের সঙ্গে রিলেটেড। দ্য ম্যানটা হলো অ্যান্টিসিডেন্ট এবং প্রাণীবাচক। এই দ্য ম্যানকে রিলেট করছে এই ক্লজটি, তাই এটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। এবার দেখো এই ক্লজটির মধ্যে সাফারটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এর সাবজেক্ট কিন্তু হচ্ছে হু। তাহলে এই হু লিঙ্কারটা সাবজেক্ট হিসেবে কাজ করলো এই বাক্যে, তাই আমরা এখানে হুটাকে সাবজেক্ট হিসেবে দেখতে পেলাম। দ্য ম্যান হু সাফার্ড ফ্রম ক্যান্সার হ্যাজ ডাইড। ক্লিয়ার? নেক্সট, অবজেক্ট হিসেবে লিঙ্কার হলো হুম, যার মানে হলো যাকে বা যাদেরকে। দ্য বয় হুম ইউ ইনভাইটেড হ্যাজ কাম। তাহলে এই হুম ইউ ইনভাইটেড এইটুকু হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এবং যেটা দ্য বয় অ্যান্টিসিডেন্ট, প্রাণীবাচক অ্যান্টিসিডেন্ট, তার সঙ্গে রিলেটেড। এবং এখানে হুম শব্দটা দেখো অবজেক্ট হিসেবে কাজ করছে, কারণ এই বাক্যটায় ইউ হলো সাবজেক্ট, ইনভাইটেডটা হলো ফাইনাইট ভার্ব এবং হুম হলো অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাই কিন্তু অ্যাকচুয়ালি এই দ্য বয়ের সঙ্গে রিলেটেড এবং তাই হুমটাকে আমরা অবজেক্ট হিসেবে লিঙ্কার হিসেবে দেখতে পেলাম। নেক্সট 3 নাম্বার, পজেসিভ হিসেবে লিঙ্কার হলো হুজ, যার অর্থ হলো যার বা যাদের। এখানে দেখো উদাহরণটা, রিমা হুজ পেন হ্যাজ বিন লস্ট ইজ মাই ফ্রেন্ড। তাহলে হুজ পেন হ্যাজ বিন লস্ট এই অংশটুকু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ এবং যেটা রিমা প্রাণীবাচক অ্যান্টিসিডেন্টের সঙ্গে রিলেটেড। এবং এখানে রিমা সম্পর্কে কি বলা হচ্ছে, হুজ পেন, যার পেনটি। তাহলে এখানে হুজ শব্দটি পজেসিভ, এখানে পেনটা কার, না হলে হুজ। এই হুজটা আবার কার সঙ্গে রিলেটেড, রিমার সঙ্গে, সেই হিসাবে হুজটা হলো পজেসিভ। এবং হুজ পেন হ্যাজ বিন লস্ট ইজ মাই ফ্রেন্ড। তাহলে এই ক্লজটি হলো অ্যাডজেক্টিভ ক্লজ এবং এখানে লিঙ্কার হুজ যেটা ব্যবহৃত হয়েছে সেটা রিমার সঙ্গে রিলেটেড এবং পজেসিভ কেসে ব্যবহৃত হচ্ছে। এই ছিল তিনটে উদাহরণ, তিনটে কেস প্রাণীবাচক অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে। এবার আমরা দেখবো অপ্রাণীবাচক অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে, অর্থাৎ বস্তুবাচক ব্যাপারগুলোর ক্ষেত্রে। সাবজেক্ট হিসেবে লিঙ্কার হচ্ছে হুইচ অথবা দ্যাট, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি, যে কোনো, যার অর্থ হলো যেটি বা যেগুলি। উদাহরণ দেখো, দ্য বুক হুইচ মেক্স হিম ফেমাস ইজ হিজ ফার্স্ট বুক। তাহলে হুইচ মেক্স হিম ফেমাস এই অংশটুকু হচ্ছে আমাদের রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ, যেখানে হুইচটা কিন্তু সাবজেক্ট
এবং এই হুইচটা দ্য বুক এর সঙ্গে রিলেটেড। দ্য বুকটা হলো অ্যান্টিসিডেন্ট এবং অপ্রাণীবাচক, এবং এই হুইচটাই দেখো এই বাক্যে সাবজেক্ট। এখানে মেক্স হলো ফাইনাইট ভার্ব আর হুইচটা হলো সাবজেক্ট। তাহলে হুইচটাকে আমরা সাবজেক্ট হিসেবে পেলাম এবং এটা একটা লিঙ্কার। এই হলো আমাদের একটা কেস। নেক্সট, অবজেক্ট হিসেবে লিঙ্কার হলো হুইচ অথবা দ্যাট, একই কিন্তু এর অর্থ আলাদা। এর অর্থ হলো যেটিকে বা যেগুলিকে। উদাহরণটা দেখো, দ্য বুক হুইচ আই বট ইয়েস্টারডে ইজ এ গুড ওয়ান। তাহলে হুইচ আই বট ইয়েস্টারডে এই অংশটুকু হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা দ্য বুক অপ্রাণীবাচক অ্যান্টিসিডেন্টের সঙ্গে রিলেটেড, তাই এটা হলো রিলেটিভ ক্লজ। এই ক্লজটিতে আই হলো সাবজেক্ট, বট হলো ফাইনাইট ভার্ব এবং হুইচটা হলো অবজেক্ট। এই অবজেক্টটা আবার দা বুকের সঙ্গে রিলেটেড, তাই আমরা এখানে হুইচকে অবজেক্ট হিসেবে লিঙ্কার এইভাবে পেলাম, এবং এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবারে নেক্সট কেস, পজেসিভ হিসেবে লিঙ্কার। পজেসিভ হিসেবে লিঙ্কার হলো অফ হুইচ। এখানে কিন্তু দ্যাট এর কোনো ব্যবহার নেই, এখানে অফ হুইচ ব্যবহার করতে হবে, যার অর্থ হলো যেটির বা যেগুলি। উদাহরণটা দেখো, দ্য বুক অফ হুইচ কভার ইজ গুড ইজ নাও অ্যাভেলেবল। তাহলে অফ হুইচ কভার ইজ গুড এইটুকু হলো আমাদের রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ, যেটা দা বুক অফ প্রাণীবাচক অ্যান্টিসিডেন্টের সঙ্গে সরাসরি যুক্ত। এখানে দেখো এই যে অফ হুইচ, এটা কিন্তু পজিটিভ হিসেবে আছে। অফ হুইচ কভার, যার কভার ইজ গুড, তাহলে এখানে অফ হুইচটা কিন্তু পজিটিভ হিসেবে আমরা পাচ্ছি। তাহলে এই রকম ভাবে আমরা প্রাণীবাচক এবং অপ্রাণীবাচক অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে কি কি লিঙ্কার ব্যবহৃত হবে সেগুলোকে বিচার করে তার পরিপ্রেক্ষিতে উদাহরণ সাজিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে অ্যাকচুয়ালি ফাংশনাল হয়, কিভাবে কাজ করে। এবং এই যে লিঙ্কার গুলো রয়েছে সেগুলো ছাড়াও আরো বিশেষ কিছু লিঙ্কারের ব্যবহার রয়েছে, দ্যাটের ব্যবহার রয়েছে, হুইচের ব্যবহার রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। কিছু বিশেষ প্রিপোজিশন ব্যবহারে, প্রিপোজিশন সহযোগে হুইচের ব্যবহার রয়েছে, সেগুলো আমরা দেখব। তাহলে আমরা মোটামুটি একটা কনসেপ্ট তৈরি করতে পারবো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ সম্পর্কে। আর একটু অংশ বাকি আছে, শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, যাতে করে তোমরা এই টপিকটি সম্পূর্ণভাবে বুঝতে পারো বা কনসেপ্টটা তৈরি করতে পারো। এবারে আমরা বিশেষ কিছু কেস দেখব। তো প্রথমে আমরা দেখব দ্যাট লিঙ্কারটির একটা বিশেষ পারফরমেন্স, বিশেষ একটি এরিয়া। বলছে যে অল, এভরি অথবা এভরিথিং, সাম অথবা সামথিং, এনি অথবা এনিথিং, নো অথবা নাথিং, নান, লিটল, ফিউ, মাচ, অনলি এবং সুপারলেটিভস, এইগুলোর পরে দ্যাট সহযোগে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহৃত হয়। অর্থাৎ আমি যখন বললাম অপ্রাণীবাচক অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে আমরা হুইচ অথবা দ্যাট দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি, কিন্তু কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা হুইচ ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দ্যাট ব্যবহার করতে হবে। সেক্ষেত্রগুলো কোনটা, সেটাই এই নিয়মটাই উল্লিখিত রয়েছে। সেটা হলো এই শব্দগুলো যদি থাকে প্রিন্সিপাল ক্লজের মধ্যে বা অ্যান্টিসিডেন্টের কাছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই দ্যাট সহযোগে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজটিকে গঠন করব। দেখো, দিস ইজ অল দ্যাট ইজ লেফট, এই যে অল আছে সেজন্য দ্যাট, দ্যাট ইজ লেফট এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ দ্যাট সহযোগে। অল দ্যাট ইউ সে ইজ ট্রু, এই যে অল রয়েছে তাই দ্যাট বসলো, এখানে কিন্তু হুইচ বসালে হবে না। হ্যাভ ইউ গট এনিথিং দ্যাট বিলংস টু মি, তাহলে এখানে এনিথিং রয়েছে তাই দ্যাট বসলো। তাহলে অল, এনিথিং বা আরো অনেক শব্দগুলো রয়েছে, সেগুলো থাকলে কিন্তু আমরা দ্যাট বসাবো। তারপর আরো দেখো, দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স ইজ টু ফাইন্ড এ ওয়ে আউট, তাহলে এই যে অনলি শব্দটা আছে সেই জন্য দ্যাট ম্যাটার্স এই সাবঅর্ডিনেট ক্লজে তথা অ্যাডজেক্টিভ ক্লজে দ্যাট ব্যবহার করতে হয়েছে। ইট ইজ দ্য বেস্ট ফিল্ম দ্যাট উইল উইন দ্য প্রাইজ, তাহলে এখানে বেস্ট শব্দটি অর্থাৎ সুপারলেটিভ আছে, তার জন্য এখানে কিন্তু দ্যাট ব্যবহার করতে হলো আমাদেরকে। দ্য লিটল দ্যাট আই হ্যাভ ডান ইজ এনাফ, এখানে লিটল রয়েছে তাই এই দ্যাট আই হ্যাভ ডান এই সাবঅর্ডিনেট ক্লজ তথা অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে আমাদেরকে দ্যাট ব্যবহার করতে হলো। তাহলে আশা করি এই উদাহরণগুলির সাহায্যে তোমাদের কাছে একটি স্পষ্ট ধারণা গেল যে এই শব্দগুলি যদি অ্যান্টিসিডেন্টে থাকে বা প্রিন্সিপাল ক্লজে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে রিলেটিভ ক্লজ তৈরি করার সময় দ্যাট লিঙ্কারটিকে ব্যবহার করতে হবে, হুইচ ব্যবহার করলে কিন্তু হবে না। নেক্সট আমরা যে জিনিসটি জানবো সেটা হলো কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কার অবজেক্ট রূপে ব্যবহৃত হলে লিঙ্কারটি ঊর্ধ্ব থেকে যায়। এটা কিন্তু অবজেক্ট রূপে ব্যবহার হলে তবেই কিন্তু, সাবজেক্টিভ কেসের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। কিরকম দেখো, ডু ইউ রিমেম্বার দ্য পিপল উই মেট ইন ইটালি, তাহলে এই যে ডু ইউ রিমেম্বার দ্য পিপল এখানে অ্যাকচুয়ালি থাকা উচিত ছিল হুম উই মেট ইন ইটালি। তোমার কি মনে আছে যাদের সাথে আমাদের দেখা হয়েছিল ইটালিতে, কিন্তু আমরা এখানে হুমটাকে ব্যবহার করব না,
তাহলে এখানে কিন্তু প্রাণীবাচক অ্যান্টিসিডেন্ট পিপলের জন্য আমরা হুম লিঙ্কারটাকে ব্যবহার করতে পারি, কিন্তু এখানে দরকার নেই, এটা উজ্জ থেকে যায়, এটাই নিয়ম। নেক্সট, অল আই ওয়ান্ট ইজ ইওর হ্যাপিনেস। তাহলে এখানে অল আছে বলে কিন্তু আমরা দ্যাট লিঙ্কার ইউজ করতে পারি, এবং এখানে দ্যাটটাকে অবজেক্ট হিসেবে কাজ করছে, কারণ আই সাবজেক্ট রয়েছে আর ওয়ানটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে কিন্তু আমরা দ্যাট ইউজ করছি না, দ্যাট ইউজ করার দরকার নাই, কারণ দ্যাটটা উজ্জ থাকবে। তাহলে অল আই ওয়ান্ট ইজ ইওর হ্যাপিনেস। নেক্সট আরেকটা উদাহরণ দেখো, আই ফরগট মোস্ট অফ দ্য ফিল্মস আই হ্যাভ সিন। তাহলে এখানে মোস্ট আছে অর্থাৎ সুপারলেটিভ, তাহলে এখানে কিন্তু দ্যাট ব্যবহার করতে হতো অবজেক্ট হিসেবে লিঙ্কার, কিন্তু আমরা এখানে দ্যাট ব্যবহার করছি না, এখানে শুধু দ্যাটটা ইমপ্লিসিট থাকছে, এবং আমরা কি বলছি, আই ফরগট মোস্ট অফ দ্য ফিল্মস আই হ্যাভ সিন। এরকম ভাবে আমরা কিন্তু লিঙ্কারটিকে উজ্জ অবস্থায় দেখতে পেতে পারি অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে, এবং সেটা কোন ক্ষেত্রে, অবশ্যই অবজেক্টিভ কেসের ক্ষেত্রে। নেক্সট আরো একটা জিনিস জানবো ইন্টারেস্টিং, কিছু ক্ষেত্রে হুইচ লিঙ্কার হিসাবে পুরো প্রিন্সিপাল ক্লজকে মডিফাই করে। আমরা এতক্ষণ ধরে কি জানলাম, যে লিঙ্কার গুলো অ্যান্টিসিডেন্টকেই মডিফাই করবে, অর্থাৎ কোনো নাউন বা নাউন জাতীয় পদকে, কিন্তু এখানে বলছে যে পুরো প্রিন্সিপাল ক্লজটাকে সে মডিফাই করছে, অর্থাৎ পুরো প্রিন্সিপাল ক্লজটাকেই অ্যান্টিসিডেন্ট রূপে গ্রহণ করছে। দেখো উদাহরণ, হি গট ম্যারেড হুইচ সারপ্রাইজড এভরিবডি। তাহলে হুইচ সারপ্রাইজড এভরিবডি এটুকু হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এবারে এই সাবঅর্ডিনেট ক্লজটা কার সঙ্গে রিলেটেড, এই যে হুইচ লিঙ্কারটা কার সঙ্গে রিলেটেড, দেখো হি গট ম্যারেড, এই তিনটি কম্পোনেন্ট বা উপাদান রয়েছে প্রিন্সিপাল ক্লজে, কার সঙ্গে রিলেটেড, দেখো ভালো করে, কারোর সঙ্গে কিন্তু রিলেটেড নয়। তাহলে কি এই ক্লজটা ব্যবহার করা ভুল হলো? উত্তর হচ্ছে না। তখন এই যে প্রিন্সিপাল ক্লজ, এই পুরো প্রিন্সিপাল ক্লজটাই অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করছে, অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করছে, তাই এই পুরো প্রিন্সিপাল ক্লজটাকে কিন্তু মডিফাই করছে, এই পুরো প্রিন্সিপাল ক্লজটা অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করছে। তখন আমাদেরকে হুইচই ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু দ্যাট ব্যবহার করলে হবে না। আগেরটাই যেমন এই নিয়মটাই ছিল যে দ্যাটই ব্যবহার করতে হবে, এক্ষেত্রে কিন্তু হুইচই ব্যবহার করতে হবে, এটা হুইচেরই কার্যকলাপ, হুইচ ছাড়া অন্য কেউ এটা করতে পারবে না। তারপরে দেখো, আই সাইকেল ফ্রম মাই ভিলেজ টু বেরামপুর হুইচ ইজ সারপ্রাইজিং। তাহলে এই যে হুইচ ইজ সারপ্রাইজিং, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং এখানে হুইচ দেখো কারোর সঙ্গে রিলেটেড নয়। তাহলে এটা কার সঙ্গে রিলেটেড, না তো পুরো প্রিন্সিপাল ক্লজটার সঙ্গে রিলেটেড। পুরো প্রিন্সিপাল ক্লজটা, যে আই সাইকেল ফ্রম মাই ভিলেজ টু বেরহামপুর, এই পুরো প্রিন্সিপাল ক্লজটার সঙ্গে হুইচটা হচ্ছে রিলেটেড, পুরো প্রিন্সিপাল ক্লজটাকে কিন্তু মডিফাই করছে অ্যাজ অ্যান্টিসিডেন্ট। ওকে, এটা গেল হুইচের ক্ষেত্রে। এবার আমি এতক্ষণ ধরে কথা বলছি, দেখো হু, হুম, হুজ, হুইচ, দ্যাট আর অফ হুইচ, তাছাড়া কিন্তু অন্য কোনো লিঙ্কারের কথা বলিনি। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই লিঙ্কার দিয়েই কি শুধুমাত্র অ্যাডজেক্টিভ ক্লজ হয়, অন্য লিঙ্কার কি ইউজ হতে পারে না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ পারে, তার উদাহরণ আমি দেখিয়েছি। দেখো হোয়েন ব্যবহার হতে পারে, হোয়েন কখন, সময় নির্দেশক লিঙ্কার, অর্থাৎ সময়ের ব্যাপার যখন আসবে তখন আমরা হোয়েনটাকে ব্যবহার করবো। আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম, তাহলে হোয়েন হি উইল কাম এটুকু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এখানে দা টাইম এইটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্টকে মডিফাই করছে হোয়েন হি উইল কাম। তাহলে এক্ষেত্রে হোয়েনটাকে আমরা দেখতে পেলাম সময় নির্দেশক লিঙ্কার হিসাবে। নেক্সট দেখো হোয়ার, স্থান নির্দেশক লিঙ্কার। উদাহরণ দেখো, আই নো দ্য প্লেস, এই দ্য প্লেসটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, হোয়ার হি লিভস, যেখানে সে বাস করে। এখানে হোয়ার মানে হলো যেখানে, এখানে হোয়েন মানে হলো যখন। নেক্সট আর একটি রয়েছে হোয়াই, কারণ নির্দেশক লিঙ্কার। কি বলছে, আই নো দ্য রিজন, আমি কারণটি জানি, এই দ্য রিজনটা হলো অ্যান্টিসিডেন্ট, হোয়াই দ্য বেবি ইজ ক্রাইং, কেন বাচ্চাটি কাঁদছে, আই নো দ্য রিজন হোয়াই দ্য বেবি ইজ ক্রাইং। তাহলে এখানে আমরা দেখতে পেলাম হোয়েন, হোয়ার এবং হোয়াই এর ব্যবহার। তো এই মোটামুটি একটা ধারণা পাওয়া গেল আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে। আর একটা ছোট্ট জিনিস বাকি রয়েছে, সেটা কমপ্লিট করেই আজকের ক্লাস শেষ করব। ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গিয়ে আমি তোমাদেরকে ছোট্ট কয়েকটি জিনিস দেখাবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে যে লিঙ্কারের আগে প্রিপোজিশন বসিয়েও কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি হয়, এবং এটা খুব ইন্টারেস্টিং। দেখো, আই নো দ্য ডে অন হুইচ দে উইল অ্যারাইভ, আমি সেই দিনটির কথা জানি যে দিনটিতে তারা আসবে। তাহলে অন হুইচ মানে হলো যেটিতে, বা এখানে যে দিনটিতে, যে দিনটিতে, এখানে অফ অন হুইচ এর মানে। নেক্সট দেখো, আই নো দ্য প্লেস অ্যাট হুইচ হি লিভস, আমি সেই জায়গাটি চিনি যেখানে তারা বসবাস করে। অ্যাট হুইচ মানে যেখানে, এখানে অ্যাট হুইচ এর অর্থ হলো যেখানে, মানে হোয়ার এর পরিবর্তে ব্যবহার করছে। আই নো দ্য রিজন ফর হুইচ হি ইজ ক্রাইং, আমি কারণটি জানি যার জন্য সে কাঁদছে। তাহলে এখানে ফর হুইচ শব্দের অর্থ হলো যার জন্য। I bought a book
দ্য নেম অফ হুইচ আই ফরগট। আমি একটি বই কিনেছি যার নাম আমি ভুলে গেছি। দ্য নেম অফ হুইচ, এটা অর্থ হলো যার নাম আমি ভুলে গেছি। রাম ইজ দ্য ম্যান উইথ হুজ হেল্প আই সলভ দ্য প্রবলেম। উইথ হুজ হেল্প মানে যার সাহায্যে আমি প্রবলেমটি সলভ করেছিলাম। I know the boy with whom I will go to কলকাতা। with whom যার সঙ্গে, with whom শব্দের অর্থ হলো যার সঙ্গে। I called the man to whom I am grateful। আমি সেই মানুষটিকে ডেকেছিলাম যার প্রতি আমি কৃতজ্ঞ। এখানে to whom শব্দের অর্থ হলো যার প্রতি। থ্যাঙ্কস টু দ্য ম্যান ফর হুম আই ওয়াজ সেভড। ফর হুম মানে হলো যার জন্য, তাহলে সেই মানুষটিকে ধন্যবাদ যার জন্য আমার প্রাণ বেঁচে ছিল। তাহলে এখানে ফর হুম মানে হলো যার জন্য। তাহলে এই যে এই লিঙ্কার গুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো দেখো সবই হুইচ বা হুজ বা হুম এগুলো ব্যবহার করে। কিন্তু ইন্টারেস্টিং হলো তার সামনে বা তার আগে যদি একটা প্রিপোজিশন ব্যবহার করা হয়, তাহলে তার মানে বা অর্থ কিন্তু ভিন্ন আকার আকৃতি ধারণ করছে, এবং সেটা আমাদের ক্ষেত্রে বিভিন্ন জয়নিং, বিভিন্ন সেন্টেন্স কনস্ট্রাকশন, বিভিন্ন ট্রান্সলেশন বা রাইটিং স্কিল বিভিন্ন জায়গায় কিন্তু কাজে লাগতে পারে। খুব ইন্টারেস্টিং। এই জিনিসগুলোকে তোমরা একটু মাথায় রাখো এবং এগুলোকে নিয়ে একটু প্র্যাকটিস করো। তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের পুরো কনসেপ্টটা তোমাদের কাছে জলের মতন সহজ এবং খুবই আয়ত্ত হয়ে যাবে। তখনই আমার ইংরেজি শেখানোর যে ক্লাস সেটা পরিপূর্ণতা পাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে অ্যাডজেক্টিভ ক্লজের অ্যাপ্লিকেশন পার্ট, জয়নিং ইত্যাদি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।